আমার খালাতো বোন বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। এখন সবাই এই বিষয়ে দোষারোপ করেছে আমাকে। আমি নাকি তাকে পালাতে গভীর সাহায্য করেছি। তাই তার হবু বরকে আমায় বিয়ে করতে হবে। এর কোনো মানে হয়? অথচ আমি তার পালানোর কথা জেনেছি এইমাত্র। কিন্তু কোনো ব্যক্তি আমায় কথা বিশ্বাস করছে না। করবি কিভাবে? খালাতো বোন হলেও আমাদের সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল। আমার বড় খালা মেঝেতে বসে খাটের সাথে পিঠ ঠেলিয়ে কাঁদছে। তার কান্না অযৌক্তি না, কিন্তু তা আমার প্রতি দোষারোপ করা অযৌক্তি। তিনি কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে যাচ্ছে, আবার ফুঁপিয়ে উঠছে, আমাকে কর্কশ ভাষায় গালিগালাজ করছে, দোষ দিচ্ছে। আমি শুধু দাঁড়িয়ে থেকে নীরব হয়ে শুনছি। কি বা বলার আছে আমার? 1 ঘন্টা ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে আমি হাঁপিয়ে গেছি। গলা শুকিয়ে গেছে আমার, তবুও মনে হয় না কেউ আমার কথা বিশ্বাস করছে। বড় খালা নিশ্চুপ হয়ে গেলেন, চোখের পানি মুছে বিছানায় শুয়ে পড়লেন। মাথা ব্যথা করছে মনে হয়। বাড়ি থেকে শুরু করে পুরো মহল্লা জানে ইশরাত জাহান মৌয়ের সাথে নিহারিকা নূর নিথির জানে সম্পর্ক। একটা জামা পর্যন্ত তারা একে অপরে পছন্দ করে পরে। মৌ এর অতিরিক্ত রূপের বাহারের কারণে নিহারিকা মাঝে মাঝে বিরক্ত হতো, কিন্তু অপছন্দ করতো না। মৌ পালানোর আগে চিরকুট লিখেছে সে এই বিয়েটা করতে চায় না। সে তার ভালোবাসার মানুষের কাছে ভালো থাকবে, তাকে যেন খোঁজার চেষ্টা না হয়। তাহলে সে নিজের জান দিয়ে দেবে। অথচ সবাই জানতো আশরাত খানের একমাত্র পুত্র আদিত্য খান রেশানের সাথে আশরাফুল চৌধুরী আদরের বড় মেয়ে ইশরাত জাহান প্রেম করেছে। দুইজনের সম্মতিতেই বিয়ের আয়োজন হয়েছিল, কিন্তু বউ পালিয়ে গেছে সায়রা জাহান তবুও মেয়ের দোষ দিচ্ছে না, শুধু দেখছেন ছোট বোন জবার বড় কন্যা নিহারিকার দোষ। নিহারিকা বুঝতেই পারে না তার বড় খালা তাকে নিয়ে আসলে কি সমস্যা। বাইরে থেকে পদচারণের শব্দ এলো, নিহারিকা কেঁপে উঠল, ধুক ধুক করছে বুক। আশরাফুল চৌধুরী কপাট খুলে ঘরে প্রবেশ করলেন। পেছনে তার জেবা জাহান এবং মাহাবুর আলম, তার পিছনে আরশ খান। তাদের দেখেই সায়রা জাহান বিছানা থেকে উঠে দাঁড়ালেন। ছন্নছাড়া হয়ে আশরাফুল চৌধুরীর সামনে দাঁড়ালেন। এলোমেলো পায়ে স্বামীর অস্তাপুর চৌধুরীর কাছে গিয়ে ফুঁপিয়ে কেঁদে বললেন, মৌ কোথায়? খুঁজে পেয়েছো ওকে? আশরাফুল চৌধুরী বিরক্ত দৃষ্টিতে তাকালেন স্ত্রীর প্রাণে। মৌয়ের খোঁজ পায়নি তারা। যে নিজে থেকে চলে যায় তার কি খোঁজ পাওয়া যায়? আশরাফুল চৌধুরী রাগ হচ্ছে স্ত্রীর উপর। সায়রা জাহানের আক্রাশা পেয়েই মৌয়ের কাজ করেছে। সন্তান পালন করতে পারেনি তিনি। নিহারিকা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। নিহারিকা অভিমান পোষণ করলো না। তার তো কারো কাছে গুরুত্ব নেই, কার ওপর অভিমান করবে? অভিমান করার জন্য তো নির্দিষ্ট কিছু মানুষ দরকার। আরশ খান জেবা জাহানের দিকে তাকিয়ে বললেন, রেশান কোথায়? কষ্ট পেয়েছে হয়তো অনেক। মাহবুবুল আলম চিরচেনা বিরক্ত ভরা কণ্ঠে বললেন, ইশরাতের ঘরে বসে আছে। রেশান খুবই নম্রভদ্র, শান্তশিষ্ট, কিন্তু তার রাগ পাহাড় সমান। এমনিতেই রাগে না, কিন্তু যখন রাগ করে তখন আর সেই রাগ ভাঙে না। যেই জিনিস একবার চায় সেই জিনিস পেয়েও ছাড়ে কোনো মূল্যে। আজ সেই জেদি পুরুষের চোখে পানি জমে গেছে। আশরাফুল চৌধুরীর স্ত্রীর দিকে না তাকিয়ে বিছানায় বসলেন, মাথা নয়ে ফেললেন, হতাশ হয়ে বললেন, মান সম্মান সব শেষ। মেয়েটা চলে গেছে, এতক্ষণ সবাই জেনে গেছে মনে হয়। কাজীও তো এসে বসে আছে, এখন কি হবে? আরশ খান প্রিয় বন্ধুর এমন কথায় বিরক্ত হলেন। সবার মনোযোগে আকর্ষণের জন্য গলা খেকেরি দিলেন। জোবাজাহানের দিকে তাকিয়ে বললেন, এটা একটা মেয়ে চলে গেছে তো কি হয়েছে? বাড়িতে তো আরও একটা মেয়ে আছে।
নূরকে আমার রেশনের বউ করতে চাচ্ছি। জেবা জেবা জাহান স্বামীর দিকে চাইলেন। মাহাবুর আলমের কোনো ভাববেগ নেই, চোখ দিয়ে যেন বল বলছেন দিয়ে যা দাও আপদটাকে বিদায়, শান্তি পাবে। জবা জেবা মলিন মুখে চাহনিতে আরশ খানের দিকে অতঃপর বললেন, রেশান তো মানবে না। অবশ্যই মানবে, ও কখনো আমার কথা দ্বিমত করবেন না। আমার ছেলে, আমি জানি। নিহারিকা রাজি না হলে সম্মতি। জেবা জাহানের মুখের কথা কেড়ে নিলেন। মাহাবুল আলম গম্ভীর স্বরে বললেন, নিহারিকা অবশ্যই সম্মতি দেবে। ও আমাদের কথার অপেক্ষিতে না করতে পারবেন না। মাহাবুল আলমের কথা শুনে সবাই নিহারিকার দিকে তাকালো। নিহারিকা শুধু মাহাবুল আলমের দিকে তাকিয়ে আছে। মাহবুব আলমের অগ্নিশিখার মতো চোখগুলো দেখে নিহারিকা হৃদয় কেঁপে উঠল। বার কয়েক শুকনো ঢেক গিলল, যেন মাহবুব আলমের নেত্রই বলেছে, রাজি না হলে তো কপালে শনি আছে। চোখ দিয়ে ভয় ভয়ম করবে তোকে। নিহারিকা চোখ নামিয়ে নেয়, নিচের দিকে দৃষ্টি স্থির রেখে বিমূঢ় কণ্ঠে বলে, আমি রাজি। কিন্তু আরিফ খান সন্তুষ্ট হলেন। তার কোনো কালেই মোকে ছেলের বউ হিসেবে পছন্দ ছিল না। তার স্ত্রী অপর্ণা, তার ছেলে রেশনের জেদের জন্য সে রাজি হয়। আরশ খান নিহারিকার দিকে তাকিয়ে বললেন, কোনো কিন্তু না এবার। যেহেতু হা বলেছে, ডিসিশন চেঞ্জ হবে না। আমি রেশনের কাছে যাচ্ছি। জেবা এবং সায়রা, তোমরা ওকে তৈরি করো। আরশ খান টপাটপ পা ফেলে বেরিয়ে গেলেন। সায়রা জাহান চোখ ফুলিয়ে বিছানায় বসে পড়লেন। রেশনকে তার জামাই হিসেবে খুব পছন্দ ছিল। কি সুন্দর আম্মা বলে ডাকতেছিল। সব শেষ। সায়রা জাহান রাগী চোখে নিহারিকাকে নিহারিকাকে পরশ করছে। আশরাফুল চৌধুরী নিহারিকাকে তৈরি করতে বলে মাহবুব আলমে আলমকে নিয়ে বেরিয়ে গেলেন। আশরাফ খান ছেলের সামনে হাঁটু গেজে বসে আছে। ছেলের বিস্তারিত চেহারা দেখে তার হৃৎপিণ্ড ধক করে উঠেছে। চোখ দুটো পানিতে টাইটুম্বুর হয়ে আছে। আরশ খান ছেলের হাত ধরলেন, নরম স্বরে বললেন, রেশান। বাবা ডাক শুনে আদিত্য চোখ তুলে তাকালো। টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আরশ খানের হাতের পিঠে রেশন ঠোঁট কামড়ে ধরল। সে চোখের পানি ফেলতেই চায়নি। রেশনের বুঝ হওয়ার পর আজ হয়তো সে প্রথম কাঁদছে। এর আগে হয়তো সে কান্না করেনি, তাও আবার বাবার সামনে। আজ পর্যন্ত সে শুনে এসেছে, পুরুষ মানুষ খুবই শক্ত হয়, তাদের কাঁদতে নেই। কিন্তু রেশন যেন এই বিপরীতে যাচ্ছে। রেশন গম্ভীর শ্বাস ফেলে আরশ খানের দিকে তাকিয়ে বলল, যা বলার বলে ফেলো। আদিত্য, আমার মান সম্মানটা রক্ষা করো। তোর কাছে জীবনের কিছু চাইনি আমি। তোর উপর, তোর ইচ্ছের উপর কখনো দ্বিমত প্রেরণ করিনি। আজ একটা কথা রাখ বাবা, নিহারিকাকে বিয়ে করে নি। বাবা হিসেবে তোর কাছে আমার এটা চাওয়া। তুই কি তোর বাবার চাওয়াটা বাস্তব করবি না? রেশন দীর্ঘশ্বাস ফেলে বলল, নিহারিকাকে? মাহবুব আলমের মেয়ে, ময়ূর খালাতো বোন। রেশন বাবাকে ছেড়ে উঠে দাঁড়ালো, তপ্ত শ্বাস ফেলে বলল, বিয়ের ব্যবস্থা করো। আমি ফ্রেশ হয়ে আসছি, আর আজকে রাতেই ঢাকা ফিরবো। রক্ত যাবা খালাতো বোনের বদলে বিয়ের আসরে বসে আছে নিহারিকা। নেত্রপলব্বে অশ্রু জমে পড়ে যাচ্ছে, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না, বরং বসে বসে আছে সামনে নিহারিকার সদ্য বিবাহিত স্বামী রেশন। নম্র দম্পতি তারা, কিন্তু রেশনকে দেখে মনে হচ্ছে অনুভূতি শূন্য। তাহলে কি রেশনের বিয়েতে মত ছিল না? নিজ মনে কথাটা ভাবলো নিহারিকা। চোখ জোড়া এটা ভাবতে আমার ভিজে উঠল। কিছু মুহূর্ত পূর্বেই আদিত্য খান রেশনের সাথে নিহারিকা নূর নিথর বিবাহ সম্পূর্ণ হলো। হৃদয় কষ্ট হলেও নিহারিকার চোখে অশ্রু নেই। কাঁদতে কাঁদতে হয়তো চোখের পানি শেষ। শুধু বিষাদ দৃষ্টিতে আশেপাশে দেখছে নিহারিকা।
তন্দ্রধন আশরাফুল চৌধুরী রেশনের হাতে ধরে নিহারিকার কাছে আসলো। নিহারিকা তুলোর মতো নরম হাতটা রেশনের বলিষ্ঠ হাতে রাখলো। মুঠো করে ধরে আছেন আশরাফুল চৌধুরী। ঠান্ডা শিহরণ উঠে গেল নিহারিকার অষ্টদশীয় মনে। পুরো দেহে একটু কম্পন সৃষ্টি হলো। চকিত নয়নে তাকালো রেশনের দিকে। নিহারিকা না, এবারও নিহারিকা ব্যর্থ। রেশন চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তার পাশে যে কি মেয়ে দাঁড়িয়ে আছে, যে তার সদ্য বিবাহিত স্ত্রী। তাকে দেখার প্রয়োজন পর্যন্ত তার নেই। কোনো অনুভূতি কি নেই তার হৃদয় কপাটে? ভাবতে পারল না বেশি নিহারিকা। আশরাফুল চৌধুরী হাতের বন্ধন শক্ত করে দিয়ে বলল, রেশনের উদ্দেশ্য। রেশন, আমি জানি তোমার কেমন অনুভূতি হচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই। যা তোমার নসিবে ছিল তুমি তাই পেয়েছো বাবা। আল্লাহ তাআলা তোমার ভালো যেটা যেটাতেই হবে সেটাই তোমাকে দিয়েছে। রেশন অনুভূতিহীন হাসলো, নিজ মনে আওড়ালো, এই ভালো তো চাইনি আমি। যে ভালো আমার উপরে পরিপাটি রাখেছে, শা- শান্তশিষ্ট দেখাচ্ছে, আর ভিতরে ভিতরে দগ্ধ করছে, প্রতিবিগ্রহ করে দিচ্ছে। আশরাফুল চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বললেন, মনে আছে রেশন, 2 দিন আগে তুমি আমার কাছে আমার মেয়েকে চেয়েছিলে। আমি আজকে আমার মেয়েকে তোমার হাতে দিলাম। নিহারিকা আমার নিজের মেয়ের থেকেও কম না। আজ পর্যন্ত নিজের মেয়ে ব্যতীত ভাবিনি ওকে। তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না। কোনো দোষই নেই নিহারিকার। কথাটা নিহারিকার শ্রাবণ হওয়া মাত্রই টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। দূরে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে এক পলক দেখলো তাকে। রেশন এক মুহূর্তের জন্য দেখলো নিহারিকাকে। এই প্রথম সে নিহারিকাকে দেখলো, তবু কেন গুরুত্ব দিল না। হাতে বন্ধন ছেড়ে দিল। আশরাফুল চৌধুরীর দিকে তাকিয়ে মুচকি হাসির উপহাস দিল। কারোর সাথে কোনো প্রকার কথা না বলে দ্রুত উপায়ে বিএমডাব্লিউ গাড়ির ব্যাকসিটে যেয়ে বসলো। এতক্ষণে রাগটা তিল তিল করে মাথায় চড়ছে। আজকে সে রাগকে অনেক সংবরণ করেছে। চুপচাপ বাইরের দিকে দৃষ্টি তাক করে আছে। নিহারিকাকে বিদায় দিল সবাই। নিহারিকা চুপচাপ রেশনের পাশে যেয়ে বসলো। নিস্তব্ধ নেমে আসলো। নিজের উদ্দেশ্য রওনা দিল গাড়ির। বিষণ্ণতার মাঝে ডুবিয়ে যাওয়া এক বিশালতা মানুষ, যা জীবনে বিলাসিতা শেষ নেই। কত শত রাত সে নিশ্চুপ। সময়টাও রাত 12টা। নরসিংদী শহরের বাগিচা এলাকায় এক চা দোকানে মোড়ে বসে আছে এক স্যুট বুট পরা যুবক। কিছুক্ষণ আগে সে এখানে এসে বসেছে। একটু প্রাকৃতিক দেখা উচিত, সেজন্য চায়ের দোকানে বসা। অবশ্যই গ্রামের বাড়িতে ঘুরতে এসেছে বলতে গেলে। 2-3টা কাজী অফিস সামনেই। তারপর সে একটা ছোট চায়ের দোকান। বসে আছে যুবকটি 3 মিনিট ধরে। দোকানদারকে চা বানাতে বলেছে, কিন্তু দোকানদাররা অনেক ভেজালি, ঝগড়া মতলব নিয়েই আছে। যুবকটি অতিষ্ঠ হয়ে বলল, মায়া, আপনি প্লিজ দয়া করে একটা কাপ চা দেন। এখন এই চা না খেলে আমার মাথা ঠান্ডা হবে না। দোকানদাররা নিজেই যথেষ্ট অতিষ্ঠ হলো। এই লোক মাত্র 3 মিনিট হয়ে এসেছে, আইসে কিনা চায়ের পায় তার করছে। সময় লাগবে না, আরও তো 5জন কাস্টমার আছে, তাদের আগে দিয়ে নিক। দোকানদার যুবকটি উদ্দেশ্য করে বলল, এই এতই যখন চা খাওয়ার তাড়া উঠেছে, বাড়িতে বইয়ের বানানো খাওয়াতে কইতে পারলে না দোকানে আয়সা ঝাড়াঝাড়ি করতেছেন। তৌসিফ মাথায় হাত দিয়ে উঠল। এমনি মাথায় যন্ত্রণা করছে, আবার এক বুকে ব্যথা তুলে দিল। এই বিষয় নিয়ে তো বাড়ি থেকে ঝগড়া করে এসেছে। দোকানদাররা এর উদ্দেশ্য হতাশ কণ্ঠে বলল, দিলেন তো মামা, বুকে ব্যথা বাইরা। বিয়ে হয়নি আমার, বউ ছাড়া কেমন এতিম এতিম লাগে। বাপ মাও বোঝে না, বিয়ের বয়স হয়েছে, শুধু বলে আমি এখনো নাকি ছোট। আপনি বলেন মামা, কোন জায়গায় থেকে আমায়
ছোট মনে হয়। 26 পার হয়ে যাচ্ছে আমার। দোকানদার বিরক্ত হলেন। কাকে কি বলেছে? এবার কষ্ট পেলেন। বউ ছাড়া যে আসলেই কেমন জীবন যায় আসলে একমাত্র পুরুষ মানুষই জানে। যারা সত্যিকার অর্থে বউ পালাতে পারে। তৌসিফ এক কাপ দুধ চা খেয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করলো। পরপর পরশুদিন থেকে ভার্সিটি খুলবে, ভার্সিটি দেওয়া লাগবে, এর জন্য ঢাকা ব্যাক করা উচিত। কিন্তু ঢাকায় আর যেতেই মন চায় না বউ ছাড়া। কেমন একা একা লাগে বড় ফ্ল্যাটটায়। তৌসিফ এসব ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ফোন আসায় কলটা ধরলো। একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। প্রতিদিন এই সময়ই কলটা আসে, কিন্তু কেউ কথা না। তৌসিফ তো হ্যালো হ্যালো করতে করতে মুখে ব্যথা করে ফেলে, তবুও অপর পাশ থেকে উত্তর আসে না। তৌসিফ খুবই বিরক্ত। সে তো বুঝতেই পারছে না ফোনের ওপাশে কি, সে কি অপরিচিত নাকি অপরিচিত। ধরল কলটা, গম্ভীর কণ্ঠে বলল, কথা বলতে না পারলে ফোন দিবেন না। আপনি কি তৃতীয় লিঙ্গের টুট? শব্দে কোনটা কেটে গেল। তৌসিফ আহাম্মক বনে গেল। একটা কথা তো কেটে দিল। আসলে কি তৃতীয় লিঙ্গের নাকি? খুবই খারাপ অবস্থা তাহলে। সঙ্গী দরকার এদের। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর নিজ গন্তব্যে এসে থামলো গাড়িটি। গম্ভীর ঘুমে নির্মাজ্জিত নিহারিকা ধরফর করে উঠে বসলো। অনেক জোরে ব্রেক করায় তার ঘুমটা ভেঙে গেছে। পাশে তাকিয়ে দেখলো আদিত্য নেমে যাচ্ছে গাড়ি থেকে। নিহারিকা তার প্রাণে তাকিয়ে মিনমিন করে বলল, এসো, এসে গেছি আমরা। রেশন এক পলক তাকিয়ে ছোট করে বলল, হ্যাঁ, নেমে আসুন। নিহারিকা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এটা কি কোনো পুরুষ মানুষের কণ্ঠ এত সুন্দর হয়? পুরুষ মানুষের কণ্ঠ। এই মানুষকে না দেখলে তো বোঝানো মুশকিল তার স্বামী নামক মানুষটা এত সুন্দর, তার কণ্ঠস্বর এত সুন্দর। নিজেকে কেমন ভাগ্যবান লাগতাছে নিহারিকার কাছে। মনে হচ্ছে এখন থেকে তার জীবনটা পাল্টে যাবে, সত্যি পাল্টে যাবে। আর কোনো ঝগড়া আসবে, বগড়া আসবে না। রেশন এ কণ্ঠস্বর শুনেই মুগ্ধ হয়ে গেছে। নিহারিকা আর কিছুই লাগবে না। ভাবনার জগৎ থেকে বেরিয়ে গাড়ির ডোর খুলে বেরিয়ে আসলো। গটা সমসম করে উঠল ঠান্ডা বাতাসে। কেমন ভূতের পরিবেশ। সামনে এক মস্ত বড় জঙ্গল। আশেপাশে শুধু 2-3টা বাড়ি, আরেকটা রেশনের। রেশন ড্রাইভার এর সাথে কথা বলে। বাড়ির কেচি গেটটা খুললো। পূর্বালিং হাওয়া বইছে, চারদিকে বৃষ্টি আসার সম্ভাবনা। আসতেও পারে, বলা যায় না। রেশন পিছনে ঘুরে নিহারিকার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। অতঃপর বলল, আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে আসবেন? অবশ্য বাইরে দাঁড়িয়ে থাকলেও আমার যায় আসে না। রেশনের এমন কথার প্রেক্ষিতে নিহারিকার একটা উত্তম জবাব দিতে মন চাইল, কিন্তু স্বামীর সাথে তর্ক করা যায় না। তাই সে জড়িত হলো না। মুচকি হেসে বলল, ভিতরে যাব? কেমন পুরুষ আপনি, বউকে বাইরে প্রথম রাতে রাখতে চান? রেশন বাড়ির সদর দরজা খুলে নিজ মনে বিড়বিড় করে বলল, অনেক খারাপ আমি, কল্পনার বাইরে আপনার পূর্বনালী হওয়া। বয়সে বাইরে প্রচণ্ড বেগে, মনে হচ্ছে আশেপাশটা তছনছ করবে, হয়তো তুফান হয়ে ঝড় আসবে। সময়টা এপ্রিলের মাঝামাঝি সময়। 2022 এপ্রিলের 15-14 তারিখ। আজ প্রচণ্ড রকমের বজ্রপাত হচ্ছে। নিহারিকা রেশনের পেছনে পেছনে রেশনের রুমে এসেছে। রেশন ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছে। নিহারিকা রেশনের রাজকীয় বেডে বসে আছে। সে মুগ্ধ দৃষ্টিতে ঘরটা দেখছে। খুবই পরিপাটি ঘর, যেটাকে বলে ড্রিম ঘর। ঘরটা এতটাই সুন্দর যে যেন নিহারিকা কাছে মনে হচ্ছে সে কোনো ফ্যান্টাসি ড্রিমে ঢুকে আছে। ঘরের প্রত্যেকটা জিনিস কালো, দেখে বোঝাই যাচ্ছে রেশনের প্রিয় রং কালো। এরকম সুন্দর ঘর মনে হয় না নিহারিকা এর আগে বাস্তবে দেখেছে। ঘরটায় কীরকম পাগল করা মতো অতরের সুবাস। নিহারিকা নিজেকে পাগল পাগল মনে হচ্ছে।
একটা মাতাল করার সুবাস নিহারিকা নাসিকা দিয়ে ঘ্রাণটা টেনে নেওয়ার চেষ্টা করলো। নিহারিকা উঠে ড্রেসিং টেবিলের সামনে গেল। একটা চমৎকার আতরের বোতল, অনেক বড় বোতলটা। নিহারিকা বোতলটা নাড়িয়ে চাড়িয়ে দেখছিল। এখান থেকে এত সুন্দর সুবাস আসছে যা বলার বাইরে। বোতলটা নিয়ে এক প্রকার হিমশিম খাচ্ছে নিহারিকা। আকম্বিত রেশন ওয়াশরুম থেকে বেরিয়ে প্রচণ্ড জোরে দরজা লাগিয়ে দিল, যার দারুণ অতিরিক্ত ভয়ে হাত পা কেঁপে ওঠে নিহারিকার। হাত থেকে আতরের বোতলটা শক্তপোক্ত মার্বেলের মেঝেতে ঠাস করে পড়ে গেল, আর ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল। নিহারিকার ভয় কেঁপে উঠল। মনে মনে আল্লাহকে স্মরণ করিয়ে বলল, প্রথম দিনই ওই ভাগ্য খারাপ। রেশন টাওয়াল দিয়ে মাথা চুল থেকে পানি ঝরাচ্ছিল। কিছু ভাঙানের শব্দই সেই দিকে তাকালো। নিহারিকা কেউ কে অটোসাটো হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ভয় কপাল থেকে ঘাম ঝরছে। রেশনের শিথিল করা ভ্রু কুঁচকে এলো, এগিয়ে গেল নিহারিকার সামনে। পায়ের নিচে তরল কিছু স্পর্শ পেয়ে নিচের দিকে তাকালো রেশন। সূক্ষ্ম নজর বুলিয়ে ভাঙা আতঙ্কে বোতলটা হাতে নিল। নিহারিকার ভয়ে মিশ্রিত চেহারার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ভেঙে ফেললেন? নিহারিকা পিটপিট করে চোখ খুলল। তার গলা থেকে শুরু করে কলিজা পর্যন্ত মনে হয় শুকিয়ে আছে। বড়ই পানির তৃষ্ণা লাগছে। প্রথম দিন সে স্বামীর বাড়িতে কি রকম অঘটনা ঘটল। নিহারিকা কাঁদো কাঁদো চেহারা নিয়ে রেশনের দিকে তাকিয়ে বলল, আমি ইচ্ছে করে ভেঙে ফেলিনি, ভুল করে হাত থেকে পড়ে গেছে, মাফ করে দিন, আমি এর মূল্য পরিশোধ করে দেব। রেশনের কথাটা আত্মসম্মানে লাগলো। তার কি টাকার অভাব নাকি? সামান্য একটা জিনিস এর দাম সে বউয়ের কাছ থেকে নেবে? কোন কালেও এটা সম্ভব না। বউ তার বলে কি? তবুও রেশন বিরক্ত হয়ে বলল, আপনাকে বিক্রি করলেও মনে হয় এর মূল্য হবে না। রেশনের খোঁচা মারা কথা শুনে নিহারিকা ইগোতে লাগলো। বলে কি নিহারিকা, বেচে দিলে এই আতরের দাম হবে না, এটা মানা যায় না। নিহারিকা উচ্চস্বরে বলল, বললেন কত দাম এই আতরের? আমি কিনে দেব আর আরো 10টা। রেশন বোতলটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, মাত্র 14 কোটি, 15 কোটি। সাথে সাথে ধাপ্পাস করে পড়ে যাওয়ার শব্দ হলো। রেশন সামনে তাকিয়ে দেখলো নিহারিকা অজ্ঞান হয়ে গেছে। রেশন বিড়বিড় করে বলল, কিছু না করার আগে অজ্ঞান হয়ে গেলেও আই অ্যাম ইন্টারেস্টেড। প্রথম দিন স্বামীর 15 কোটি টাকার আতরের বোতল ভেঙে ফেলেও অজ্ঞান হয়ে নিহারিকা 4 মিনিট পরে রইল। ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। নিহারিকা অক্ষি যুগল পিট পিট করে খুলল। নিহারিকার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। লম্বা চোখের পাপড়ি দুটো কাঁপছে হালকা। ঠোঁটটা শুকিয়ে গেছে। ভেজা চুলের গোছা কপালে লেগে আছে। চোখ খুলেই প্রথমে রেশনকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। নিহারিকা ভয়ে জড়সড় হয়ে গেল। নিহারিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, 15 কোটি টাকা? কি এমন আছে এই আতরের? নিহারিকা ভয় মিশ্রিত কথা শুনে রেশন হালকা হাসল, যা নিহারিকার চোখে পড়ল না। নিহারিকা তো তরদাপ লেগে আছে। রেশন নিহারিকার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি কিছু না, জাস্ট 24 ক্যারেট স্বর্ণর কিছু ক্রিস্টাল আর কিছু ডায়মন্ড। আর ভয় পেও না, এত সহজে এত শক্ত পক্ত আতরের বোতল ভাঙে না। শুধু বোতলের মুখ খুলে গিয়েছিল। আর এত উপর থেকে পড়া একটু শব্দ হয়েছিল। আপনি এইটুকু জিনিসে ভয়ে অজ্ঞান হয়ে গেছেন। নিহারিকা কানে লাস্টের কথাগুলো গেল না। সে তো শুধু ভাবছে 24 ক্যারেটের স্বর্ণের ডায়মন্ড এই বেটা কি চুরি করেই আনছিল নাকি আতরের বোতলটাই? নিহারিকা ঘোর লাগার কণ্ঠে শুধালো, এত দামি আতর আপনি কোথায় পেলেন? চুরি করেছিলেন? নিহারিকার কথাটা বলে নিজের মুখ চেপে ধরল। বুঝতে পেরেছে সব সময় কেন যেন সে
বেফাঁস কথা বলে দেয়। রেশন ভ্রু কুঁচকে ফেলল। সোফায় সে ঘুমানোর প্রস্তুতি নিল। আপনার শ্বশুর আতরের ব্যবসা করে। আপনার শ্বশুরের এক বিদেশি ফ্রেন্ড 2টা বোতল তাকে গিফট দিয়েছিল। সেখান থেকে একটা বোতল আমি নিয়েছি। তা না হলে তো চুরি করা লাগতো। গরিব মানুষ যে আমি। নিহারিকা 2 মিনিট চুপ থাকলো। রেশনকে সোফায় ঘুমাতে দেখে মনটা একটু খারাপ হলো। তার মানে রেশন তাকে বউ হিসেবে মেনে নেয়নি। না, রেশনে তাকে পছন্দ হয়েছে। নিহারিকা ও হাল ছাড়ার মানুষ না। বিয়ে কেন ছেলে ছেলে খেলা না। রেশনের বউ সে এক। বিছানায় থাকলে সমস্যা কি? নিহারিকা একটু ঠাস মারা কণ্ঠে রেশনের দিকে তাকিয়ে বলল, আপনি কি বাংলা সিনেমার ভক্ত নাকি? রেশন বিরক্ত মাখা কণ্ঠে বলল, না, তাহলে বাংলা সিনেমার কিছু ভুজুম ভাজুম নায়িকায় মতলব বিয়ের প্রথম রাতে সোফায় যে শুয়ে আছেন কেন? এটা কি বাংলা সিনেমায় পেয়েছেন? রেশন ভ্রু কুঁচকে নিহারিকার দিকে তাকালো। আমার বিয়েটা মেনে নিতে সময় লাগবে। আর আপনার যদি ভয় করে চার্জার লাইটটা জ্বালিয়ে ঘুমান। আমি বেড শেয়ার করতে ইচ্ছুক না। নিহারিকা মুখ চুপসে গেল। চোখে জল এসেও ঢুকে গেল। আত্মসম্মানে লেগেছে কথাটা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টা বাজে। ঘুম ধরেছে, চোখে মাথাটাও ঝিমঝিম করছে। ঘুমানো উচিত। সে এত বেহায়া না যে মানুষের নিজের থেকে শুদ্ধ বুদ্ধি দেবে। নিহারিকা পুরো ঘর অন্ধকার করে দিল। মাঝে মাঝে বাইরে থেকে বজ্রপাতের আলো আসছে, তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টি যেন আজ তার কর্ম ছাড়বেই না। বাইরে প্রচণ্ড বেগে শিলাবৃষ্টি হচ্ছে, যেগুলো ঠুনকো করে পড়ছে। নিহারিকা ভয়ে জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করলো। প্রভাতের আলোয় অনেক আগেই ফুটেছে। আজকে আজকে 14 এপ্রিল 2022, দিনটা বৃহস্পতিবার, যেটাকে বলে একলা বৈশাখ, 1429 বাংলা নববর্ষ আজকে। কিন্তু ঘুম যেন কারো ভাঙতে চাচ্ছে না। আজকে ভার্সিটির সংস্কৃতি অনুষ্ঠান, কিন্তু রেশনের ঘুম যেন আজ ভাঙছে না। সময় ছিল 8টার সময় ভার্সিটিতে যেতে হবে। আজ বেজে যাচ্ছে 9টা। প্রচণ্ড রকমের কলিং বেলের শব্দ ঝন ঝন করে করছে পুরো বাড়ি। ফোনের রিংটোনের কারণে অতিষ্ঠ হয়েছে নিহারিকার। ঘুম ভেঙে গেল। চোখ দুটো পিট পিট করে খুলল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা বাজে। ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখলো আজ বৈশাখ। নিহারিকার মনটা হঠাৎ ছ্যাট করে উঠল। আজ ভার্সিটিতে ফেস্টিভ্যাল আছে। সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। ডোর বলে আওড়াজে। নিহারিকা চিন্তা ভাবনা গায়ে হয়ে গেল। সোফার দিকে তাকিয়ে দেখলো রেশন গম্ভীর নিদ্রায় আছে। নিহারিকা বিয়ের সিম্পল শাড়িটা ঠিকঠাক করে নিল। আসার সময় একটা কাপড় নিয়ে আসেনি। পরবে কিসে, যাবেই বা কিভাবে? নিহারিকা বিছানা থেকে নেমে দাঁড়ালো। ঘরের দরজায় আলতো করে খুলে বেরিয়ে আসলো। এখনো কলিং বেল বাজাতে আছে। কান ঝালাপালা করে দিল। নিহারিকা দোতলা থেকে নেমে সদর দরজার সামনে গেল। খুবই বিরক্ত সে। ঠাস করে দরজাটা খুলে দিল। চোখটাও ঠাস করে বন্ধ হয়ে গেল। বাইরের মানুষটিকে দেখে সে স্তব্ধ। বাইরের মানুষটিও মনে হয় স্তব্ধ। এই সময় মনে হয় নিহারিকাকে এখানে এসে মেনে নিতে পারছে না। নিহারিকা নিজেকে ঠিক করে বলল, আপনি কে? কি চান? মেহেক সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ভালোভাবে পরখ করলো। মাত্র ঘুম থেকে উঠে আশায় নিহারিকাকে বাচ্চা টাইপ দেখাচ্ছে। খুবই স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। বলতে হবে রেশনের চায়ের চয়েস আছে। মেহেক নিহারিকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি মেহেক, রেশনের বেস্ট ফ্রেন্ড। ওকে একটু ডেকে দাও তো। আজকে বৈশাখ আর ও ভার্সিটির প্রফেসর হয়ে পড়ে ঘুমাচ্ছে। ওর কত দায়িত্ব আছে অনুষ্ঠানটায়। ফোন দিচ্ছে, খুঁজছে সবাই ওকে।
তাড়াতাড়ি ডেকে দাও তো। মেহেক কথাটা বলতে বলতে ভেতরে আসলো। নিহারিকা একটু সরে দাঁড়ালো, অতঃপর মেহেকের দিকে তাকিয়ে বলল, জি, আমি এখনই ডেকে দিচ্ছি। নিহারিকা কথাটা বলেই রেশনের ঘরের সামনে গেল। দরজা খুলে ভেতরে ঢুকলো। মানে মনের ভেতরটা তার খারাপ হয়ে আছে, সে ভার্সিটিতে যেতে পারলো না। তার ফ্রেন্ডটা মনে কত মজা করছে। নিহারিকা সোফায় ঘুমানো রেশনের সামনে গেল। কি নিষ্পাপ লাগছে ঘুমান্ত রেশনকে। ব্ল্যাক কালার টি শার্ট, ধবধবে ফর্সা শরীরে খুবই মানিয়েছে। চোখের ডান পাশে তিলটা কতটা আকর্ষণীয় দেখাচ্ছে নিহারিকার কাছে। আর অন্যদিকে নিহারিকার গায়ের রং ফর্সাও না, শ্যামও না, একটু হলদে বর্ণের, সামান্য একটু ফর্সা। সেখানে রেশন তো তার থেকে 4 গুণ ফর্সা। ঘুমের কারণে গলার অ্যাডামসটা উঠানামা করছে। খুব সুন্দর লাগছে রসানকে। রোশানকে নিহারিকা এক কথায় সব পাশ দিয়ে রেশনকে পারফেক্ট দেখাচ্ছে। নিহারিকা আলতো করে ধাক্কা দিল রেশনকে, কিন্তু তার তুলোর মতো হাতে ধাক্কা খেয়ে রেশনের শরীর কেমন লোমও নড়ে। এই সামান্য ধাক্কায় বুঝি রেশনের জিম করা বডিটাকে নিহারিকা নাড়তে পারবে না। নিহারিকাকে উপায় খুঁজে পেল না। এটা বুদ্ধি তার মাথায় আছে, যেটা তার ছোট ভাই তার সাথে সবসময় করে, সেটা সে আজ রেশনের সাথে করবে। নিহারিকা তার মুখটাকে রেশনের কানের কাছে নিয়ে এস এসো আর বিকট শব্দে চিৎকার করে উঠল। আ রেশন ধরফরিয়ে উঠল লোম ঘুম থেকে। নিহার এত জোরে চিৎকার করেছে যে তার ঘুমতন্দ্রা সব লোপ পেয়েছে। কানে মনে হয় বাসট হয়ে গেছে। রেশন রাগী কণ্ঠে নিহারিকার দিকে তাকিয়ে বলল, পাগল আপনি, এইসবের মানে কি? নিহারিকা গা ছাড়া ভাব নিয়ে বলল, ভার্সিটি দান অনুষ্ঠান আজকে ভুলে গেছেন? আপনার প্রেমিকার বাইরে অপেক্ষা করছে আপনার জন্য। রেশন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা 30 বাজছে। নিহারিকার প্রতি আরো রাগ চারা দিয়ে উঠল। আরো আগে ঘুম থেকে ওঠা উচিত ছিল। তৈরি হওনি? একসাথে যাব। আলমারিতে কাপড় আছে। রেশন ফ্রেশ হয়ে সাদা কালারের পাঞ্জাবি পরেছে। দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। রেশন ফ্রেশ হয়ে এসে নিহারিকাকে আলমারির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি মাখা কণ্ঠে বলল, মৌয়ের জন্য কিনেছিলাম এগুলো, আপনি পড়তে পারবেন? অবশ্য বইয়ের জন্যই কিনেছিলাম। নীল রঙের একটা 3 পিস পরে আমি নিচে আসি, তাড়াতাড়ি তৈরি হয়ে আসবেন। লেট করা আমার একটুও পছন্দ না। লিহারিকা কিছু বলতে সেও বলতে পারল না। রেশনের কথা মতো নীল একটা 3 পিস নিয়ে ফ্রেশ হতে চলে গেল। গোসল করা উচিত তার, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। রেশন নিচে এসে মেহবকে দেখে একটু অবাকই হলো। স্কুল লাইফ থেকে তারা ফ্রেন্ড, এখনোই ফ্রেন্ড। রেশন অনেকটাই চুপচাপ স্বভাবে হওয়ার কারণে তার কখনো বেশি ফ্রেন্ড হয়নি। মাত্র 2টাই ফ্রেন্ড, একটা নির্জন আর একটা মেহেক। দুজনে তাদের বেস্ট ফ্রেন্ড। মেহেক রেশনকে দেখে বলল, কিরে ভাই, বউ পেয়ে আশেপাশে খবর নেই, পর হয়ে গেছিস আমরা। রেহান কথা রোহান কথার তোয়াক্কা না করে বলল, কি অবস্থা? বিয়ে খেতে যাসনি কেন আমার? প্যারাই ছিলাম ভাই, জামাই ছাড়তেই ছিল না। একা একা নাকি কোথায় যেতে দেবে না, আর সে নিজেও যাবে না, এই জন্যই যাওয়া হয়নি। অবশ্য বউ দেখতে মাশাল্লাহ, তুই ভালোই জিতছস, অনেক সুন্দর। কিন্তু মৌ অবশ্য তোর বর্ণনা থেকেও সুন্দর। রেশন 2 মিনিট চুপ থেকে হাতের ঘড়ি ঠিক করে মোহের একদিকে তাকিয়ে বলল, ওইটা মৌ না। কি তাহলে কে? রেশন 2 মিনিট চুপ থাকলো। আসলে সে মনে করার চেষ্টা করছে তার বইয়ের নাম কি। আরশাদ খান থেকেই মনে হয় শুনেছিল নামটা, কিন্তু তার আসলে মনে পড়ছে না।
কি এক অবস্থা, বইয়ের নাম মনে পড়ছে না। মোহেকের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, নামটা মনে নেই, কিন্তু এই মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের দিন পালিয়ে গিয়েছে মৌ, নিজের ভালোবাসার মানুষের সাথে। কি? জি। মেহেক আর রেশনের কথার ভেতরে নিহারিকা তৈরি হয়ে আসলো। নিহারিকাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। নীল কালারের যেন গায়ের রংটা ফুটে উঠেছে, কেমন স্নিগ্ধ দেখাচ্ছে সদ্য গোসল করা নিহারিকাকে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে। চুলগুলো যথেষ্ট লম্বা না, শার্ট হওয়ার কাত পর্যন্ত। মেহেকের মনে হলো লং হেয়ার হলে নিহারিকাকে আইটেম বোম লাগতো। নিহারিকাকে দেখে রেশনের কিছুই মনে হলো না, সে অনুভূতি শূন্য। মেহের আর নিহারিকাকে তাড়া দিয়ে নিজের গ্যারেজ থেকে গাড়ি বের করতে গেল। মেহেক নিহারিকার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু। গাড়ির ভেতর নিস্তব্ধতা চলছে। এখন বাজে 10টা। 20 মিনিট লাগবে ভার্সিটি যেতে। রেশন বলেছে নিহারিকার স্ট্যানফার ট্রান্সফার লেটার সে পেয়ে যাবে, তাকে এই ভার্সিটিতে ভর্তি করাবে। এতে নিহারিকা অবশ্যই আপত্তি নেই, কিন্তু পুরাতন বন্ধুদের জন্য তার মন খারাপ করছে। মোবাইলটাও হাতে নিয়ে বসে ঘাটাঘাটি করছে। জানো নিহারিকা, রেশনের না কোনো জন্ম মানবিক বিভাগে স্টুডেন্টদের পছন্দ না। মেহকের কথা নিহারিকা চোখ দুটো বড় বড় করলো, অতঃপর বলল, কেন? রেশন মনে করে মানবিক বিভাগের স্টুডেন্টরা পড়াশোনা করে না, এরা সব থেকেই ফাঁকিবাজ। এদের কোনো টেনশনই নেই পড়াশোনা নিয়ে। সবসময় সায়েন্স আর কমার্সের স্টুডেন্টদের পছন্দ ছিল, বিয়ে করলে এই ক্যাটাগরির মধ্যে করত। দেখো আফসোস, যেটা পছন্দ না করে ওইটাই নসিবে জুটল। নিহারিকা ক্ষিপ্ত কণ্ঠে বলল, হাতে 5টা আঙুল যেমন এক সমান হয় না, তেমন মানবিক বিভাগের প্রত্যেকটা স্টুডেন্ট ফাঁকিবাজ হয় না। তুমি কি নিয়ে পড়াশোনা করছো? কি হতে চাও? কোন বিভাগ? আইন। রেশন কথাটা শুনে মুখটা বিকৃত করলো। মেহেক তার দিকে কেমন আফসোসের দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে মজা পাচ্ছে। রেশন নিহারিকাকে উদ্দেশ্য বলল, এর থেকে তো বাংলা বিভাগ ভালো ছিল। নিহারিকা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে রেশনের দিকে। আপনার সমস্যা? আমি পড়ব, আপনার কি? আমার ছেলেবেলা থেকেই বিচারক হওয়ার ইচ্ছে ছিল, তাই আমি পলিটিক্সের প্রতি একটু বেশি ঘায়েল, তাই। না হলে প্রত্যেক রমজানে আলুর চপ বেগুনের চপ বানানো শিখাবেন কেন? তাই না মেহেন সম্মতি জানিয়ে বলল, অবশ্যই। খেজুরের বদলে বড়ই খাওয়ার কথা কে বলবে তাহলে? নিহারিকা ঠিকই বুঝতে পারছে এই দুইটা তাকে নিয়ে মজা করতেছে। নিহারিকা অনেক কম যায় নাকি? এরা কি বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হয়ে গেছে? নিহারিকা রেশনের উদ্দেশ্য তিক্ত। তা আপনারা কি নিয়ে পড়াশোনা করছেন? মেঘ গর্ব করে বলল, রেশন আর্কিটেকচার বিভাগে প্রফেসর, আর আমি লেকচারার ও নকশাওয়ালা রাজমন্ত্রী। আপনারা? রেশন দ্রুত বেগে। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। চলবে।